প্রিয় দর্শক, আমাদের ঈদের বিশেষ আয়োজন স্টার ডায়েরিতে আজ আমার সাথে আছেন চঞ্চল চৌধুরী। তাকে নিয়ে যদি বলতে হয় এভাবে বলতে পারি, বিশেষ করে সিনেমার ক্ষেত্রে তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। শুধু দেশ না, দেশের বাইরে আমাদের সিনেমার বাজারেও তিনি উৎসব লাগিয়ে দেন। চঞ্চল চৌধুরী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ। অনুষ্ঠানে যখন আমরা শুরু করি আর কি, স্টার ডায়েরি, আপনার ডায়েরি যখন উল্টালাম তখন তো প্রথমে আপনার শৈশবের কথা আসলো। তো শৈশবের কথা যখন আসে, আমার আজকে আপনাকে দেখে আবারও এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, চঞ্চল নামটার আসলে নামকরণের সার্থকতা কি? আমার আপনাকে কখনো আসলে খুব চঞ্চল মনে হয় নাই। হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই করেন, উত্তরটা আমি কিভাবে দেব? আমার নাম চঞ্চল, অনেকেই মনে করেন যে আমি এত শান্ত কেন। আসলে আমি শান্ত নই। আমি যদি শান্ত হতাম অভিনয় করতে পারতাম না। আচ্ছা, কারণ অভিনেতার একটা বড় গুণাবলী হচ্ছে তার ভেতরের চঞ্চলতা। হয়তোবা নামের সার্থকতা যেটা যদি বলতে চাই, সেটা হয়তো আমার শৈশব বা কৈশোর পর্যন্ত নামের যথার্থ সার্থকতা প্রমাণিত হয়েছে। আচ্ছা, আচ্ছা। কারণ আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম ছোটবেলায়, সেই দুষ্টামি, বাড়ির পাশেই স্কুলের খেলার মাঠ, সারাদিন ওই মাঠেই পড়ে থাকতাম, পাশেই পদ্মা নদী। তারপর আমাদের গ্রামে একটা বড় পুকুর ছিল, পোদ্দার বাড়ির পুকুর। সেই পুকুরের ঝাপাঝাপি, সাঁতার কাটা, পদ্মা নদীতে সাঁতরে চরে চলে যাওয়া, খেলাধুলা করা, যখন বন্যা হতো তখন ভেলায় চড়ে, কলা গাছের ভেলা, সবই করেছেন আর তা এই যে দুষ্টামিগুলো তখন করেছি আসলে, কিন্তু ছোটবেলায় আসলে তো নামটা রাখা হয়েছিল। তো ওসব বিষয় বিবেচনা করেই হয়তো বাবা মা এই নাম রেখেছিলেন, এবং সেটা যখন ঢাকায় আসি ওই মোটামুটি প্যাকেট করে ওই নামের সার্থকতার যে প্যাকেটটা, ওটা গ্রামে রেখে এখানে এসে অন্য জীবন শুরু হয়। ঘরের রিপোর্ট কি আমাদের? ঘরের রিপোর্ট চঞ্চলের চাইতে আমি অনেক ক্ষেত্রে রাগী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেকে বদরাগীও বলে। আমি একটু ইমোশনাল, অনেক বেশি ইমোশনাল। কোনো কিছু যখন আমার এক্সপ্রেশনগুলো চরিত্রে যেভাবে সবাই দেখে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমি ভালো অনেক ভালো। আমি অনেক স্যাক্রিফাইস করতে পারি, সব কিছু করতে পারি, কারোর জন্য সব কিছু দিয়ে দিতে পারি। আবার যদি আমার মনে হয় যে এই লোকটি আমাকে অসম্মান করছে, তাকে আমি প্রচণ্ড ঘৃণা করতে পারি, অথবা তার প্রতি অনেক রাগান্বিত হতে পারি, ইগনোর করতে পারি। এটা আমি সেদিন একটা অনুষ্ঠানে দেখলাম আর কি, আমি জাস্ট গুনলাম আর কি, আমি আপনার কাছে যাওয়ার আমার দরকার ছিল, আমি গুনলাম যে আপনি একে একে বোধহয় 19 জনের সাথে ছবি তুললেন একই হাসিতে, একই ফ্রেমে। এটাই কি তারকা জীবনের একটা নাকি, এটা অভ্যাস করে ফেলতে হয় না, আমার না, নাকি আপনি মানুষটাই এমন যে ঠিক আছে ছবি তুলতে আসছে? শব্দটা ঠিক আমি নিজের ক্ষেত্রে ওইভাবে আসলে ওই বিশেষণটা নিতে চাই না। সেটা হচ্ছে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, এই এত বছর ধরে আমি কাজ করছি ইন্ডাস্ট্রিতে, আমার কাজের প্রতি তাদের ভালোবাসা এবং আমাকে গ্রহণ করা, সেই জায়গা থেকে আমরা তো আসলে সেটাই চেয়েছিলাম। এর জন্যই তো কষ্ট যে দেশের মানুষ, দর্শক আমাদেরকে চিনুক, আমাদেরকে ভালোবাসুক, আমার কাজ পছন্দ করুক। তা সেই মানুষগুলো যখন আমাকে ভালোবেসে আমার সঙ্গে একটা ছবি তুলতে চায়, তা আমি তো হাসি মুখে সেই ছবিটা তুলবো। আমি চেষ্টা করি। হয়তো অনেক সময় কাজের ভিড়ে, যেমন কোনো শুটিং স্পটে যখন দেখা যায় যে প্রচুর ভিড় হচ্ছে, কাজ ব্যাহত হচ্ছে, তখন হয়তো আমি ক্ষমা চেয়ে নেই যে ভাই পরে তুলবো বা যখন ফ্রি থাকবো। একটা প্রবলেম ইদানিং হয়, কারণ আমি প্রত্যেকটা চরিত্রে কোনো না কোনো গেট আপে থাকি। আচ্ছা, আচ্ছা। নর্মাল আমাকে আপনি ডিসক্লোজ করতে চান? এটা আমি ডিসক্লোজ করতে চাই না, কিন্তু আউটডোরের শুটিং এ গেলে পরে অনেক, ইভেন ইনডোরের শুটিংও যখন আমাদের টেকনিশিয়ানসরা বা আমার কাছে, তখন আমি ওদেরকে বলি যে ভাই, হয়তো একটা লাইটের অ্যাসিস্ট্যান্ট অথবা ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট অথবা যে কেউ, তখন ওদেরকে বলি যে ভাই, শুটিংটা শেষ হোক, আমি তোর সঙ্গে ছবি তুলে তারপর যাব। তা ছবি তুলতে আমার কোনো কখনোই আমার এটা এমন না যে আমি অভিনয় করে হাসি, তা না। আমার মনে হয় যে আমার তো এটাই তো আসলে কাঙ্ক্ষিত, চেয়েছিলাম। তোমার আমি একটু হাসি মুখে ছবি তুলবো, তাতে আর ক্ষতিটা কোথায়? এখন তো আমার মনে হয় তারকাদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া। এটাকে কি করে হ্যান্ডেল করেন, এবং এটা করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? আমার মনে হয় কি, একজন পরিচিত মুখ, যদি সেলিব্রিটি বলি, সেলিব্রিটি সেটা যে কেউই হতে পারে, এটা একটা পর্দার জীবন আছে, পর্দায় যেভাবে দেখে। আরেকটা হচ্ছে ব্যক্তি জীবন,
সেই ব্যক্তি জীবনটাকে সে যদি সততার সাথে যাপন করে, তাহলে পরে আমার মনে হয় না যে তাকে নিয়ে খুব বেশি মিডিয়াতে নাড়াচাড়া হয় অথবা, আচ্ছা, কারণ একটা সম্মান কিন্তু এখন আমাকে খোঁচানোর মতো যদি কর্ম যদি আমি করি, তাহলে তো এখন এই সময় এসে তো সেটা খোঁচাখুচি করবেই সোশ্যাল মিডিয়াতে, এটা খুবই স্বাভাবিক। এখন আমার ভালো কিছু নিয়ে কথা বলছে নাকি আমার বিতর্কিত কোনো কিছু নিয়ে কথা বলছে, সেই জায়গাটায় একজন সেলিব্রিটি তখন কি অসহায় লাগে কি না যে এত অসহায় মানুষকে তো আসলে বোঝানো যায় না? তবে ভুল বোঝাবুঝি হলে একটু অসহায় লাগে। আচ্ছা, এছাড়া আমার মনে হয় না যে ভালো কিছু না যখন সমালোচনা হয়, হতেই আপনার পারে কোনো আমার কাজ একটা নিয়ে। কাজ নিয়ে কেউ 10 জন ভালো বললো, 10 জন খারাপ বললো, ওটা আমার আমার কখনোই, কিন্তু যখন যেটা আমি নই, তখন সেই বিষয়টা যখন ফলো করে প্রচার করে, তখন একটু মনে কষ্ট লাগে। আপনি মানে মনপুরা যখন আপনি করেন, যখন গিয়াসউদ্দিন সেলিম ভাই তখন ইন্টারভিউ করলাম, উনি বলেছেন যে আমার একটাই স্বপ্ন, আমার সিনেমা, এটা কিন্তু রিলিজ হওয়ার আগে, আগে আমার সিনেমা মানুষ থিয়েটারে গিয়ে দলে দলে দেখবে, এটাই হচ্ছে আমার স্বপ্ন। বাহ, মেবি অ্যাম্বিশাস। আপনার কি স্বপ্ন ছিল আসলে সিনেমা? আপনি তো টিভিতে তখন কাজ করছেন, বিজ্ঞাপনে কাজ করছেন, এবং সত্যি বলতে যারা ছোট পর্দায় তখন কাজ করতেন তাদের সিনেমা নিয়ে খুব একটা যে পজিটিভ ধারণা ছিল তা কিন্তু না আর কি। আপনার আসলে এক্সপেকটেশনটা কি ছিল মনপুরা নিয়ে? একদম একদম আপনি ঠিক কথাই বলেছেন যে আমি যখন মনপুরা করি সেই সময়ে যে টেলিভিশনের কিছু শিল্পী বা ডিরেক্টর হিসেবেও গিয়াসউদ্দিন সেলিম তখন নাটকই নির্মাণ করতেন। আবার যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন সবাই আসলে নয় মঞ্চের না হলে টেলিভিশনের। তা সেই সময় আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই সিনেমাটি আসলে দর্শক কিভাবে নেবে। তার মানে সিনেমা যখন পর্দায় দেখবে তখন কি আসলে আলাদা কোনো ট্যাগ দিয়ে বিচার করা হবে যে এ তো সিনেমার লোক, এ তো নাটকের লোক, এ তো মঞ্চের লোক, নাকি সিনেমা সিনেমার হিসেবেই। গল্পটা বা অভিনয়টা বা চরিত্র হিসাবে দর্শক পছন্দ করলেই ওরা বলবে যে হ্যাঁ এটা পছন্দ হয়েছে সিনেমা হিসাবে। এখানে কে কোত্থেকে এসছে, আর এটা তো শেখার জায়গা। কেউ মঞ্চ থেকে, আর আমাদের একটা একসময়ের বিখ্যাত বিখ্যাত বাংলাদেশের যারা মানে একদম ট্রেডিশনাল যে আমাদের সিনেমার যে মূল যে সিনেমা বলি, মূল ধারার কথা বলি, তা সেখানেও অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা মঞ্চ থেকে এসছেন, টেলিভিশন থেকে গেছেন। নট যে আমি প্রথম, আমাদের গিয়াসউদ্দিন সেলিমের মনপুরাই প্রথম, তার আগে অনেক সিনেমা, ফরিদি ভাই ছিলেন, সুবর্ণাপা ছিলেন, আসাদ ভাই ছিলেন, এদের অনেক কাজ, এর আগে হয়তো আরো অনেকের, যেমন হাসান ইমাম সাহেব, উনিও মঞ্চে এক সময় কাজ করতেন। তো এরা কিন্তু আবার সিনেমার একটা বিশাল সময় রাজত্বের মানে রাজত্ব করেছেন বা খুব সুন্দর সময় পার করেছেন। তা সেই জায়গা থেকে একটা ভীতি ছিল যে আবার তখন আবার প্রচারণাটা এমনভাবে শুরু হয়ে গেল যে টেলিভিশনে যাদেরকে ফ্রি দেখা হয় তাদের তো টিকিট কেটে তাদের কিন্তু সিনেমা মনপুরা তো দেখতে তাহলে আসতে সব হয়। জায়গাতেই একটা বাড়ি দিয়ে গেল। হ্যাঁ, সেইটা ছিল প্রথম রিস্ক, কিন্তু আসলে দেখলাম যে এটা চ্যালেঞ্জ বলবো না, তখন আমার জন্য কাজ করতে পেরেছি আমি, সাকসেসফুলি আমি করেছি কিনা সেটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল কাজ করার আগে। ওটার সাকসেস কিভাবে হবে না হবে তখন পর্যন্ত এত বড় কিছু এখন যেমন সাকসেসের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সিনেমার সঙ্গে আমিও অনেকদিন প্রায় 15-20 বছর জড়িয়ে গেছি, মানে কিছু সিনেমা ব্যবসা সফল হয়েছে। এখন চিন্তা করি যে এই ছবিটি করছি, এই ছবিটি তো দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, এটার আবার ব্যবসায়িক দিকটা ঠিকঠাক মতো হবে কিনা, অনেক কিছু তখন আর সেটা চিন্তা করিনি। মনপুরা থেকে যদি আমি বলি এক লাইনে, আপনি কি পেলেন আসলে? মনপুরা থেকে আমি যেটা পেয়েছি, একটা তো বললাম যে একটা বিশাল মানে সিনেমা দর্শক, সিনেমা যারা ভালোবাসেন এই দর্শকের ভালোবাসা পেয়েছি। পৌঁছে গেলেন আপনি পৌঁছে সিনেমার গেলাম এবং দর্শকের কাছে। আমি তখন অ্যাটলিস্ট একটু ভাবতে শুরু করলাম যে না, আমি সিনেমা করলে পরে যদি ঠিকঠাক সিনেমা করি দর্শক দেখবে, একটা দর্শক আমাকে গ্রহণ করা শুরু করেছে। এটা ছিল আমার মনপুরার ফার্স্ট অ্যাচিভমেন্ট। এটা যার পর থেকে আমি মনপুরার পরে মনের মানুষ করেছি, আয়নাবাজি করেছি, দেবী করেছি, টেলিভিশন করেছি, হাওয়া করেছি। মানে এই ধারাবাহিকতায় কিন্তু আমি এই কাজগুলো করতে পেরেছি ওই সাহসে, যে কিছু দর্শক মনপুরা যে আমার তৈরি করে দিয়েছিল, সেই জায়গা থেকে আমার কিছু দর্শক আছেন যারা আমার কাজ দেখার জন্য অপেক্ষা করেন। এতদিন আপনি মানে যে ধরনের সিনেমাগুলো করলেন, ডেফিনেটলি সিনেমাগুলো নতুন জনরার, আবার একই সাথে কমার্শিয়ালি সাকসেসফুল বেশিরভাগ সিনেমা। তো এবার আমি যে সিনেমাটার কথা বলতে চাই সেটা নিয়ে তো আসলে অনেক ধরনের মানে মানুষ বলে যে একদমই কমার্শিয়াল জনরা, এবং বাংলাদেশের একজন কমার্শিয়ালি সবচেয়ে সাকসেসফুল তারকা শাকিব খানের সাথে কাজ করা। তুফান যখন করলেন, এই মানে এই অফারটা আপনি কিভাবে পেলেন এবং এখানে আপনি কি ভেবেছিলেন? ওই বছরে তুফান এবং তার আগে দম নামে আরেকটা সিনেমা, এই দুটো ঘোষণা সিনেমা এসেছিল, ঘোষণা এসেছিল চরকি, এসবিএফ এবং আলফাই থেকে। রাইট। তা প্রথমে দমের ঘোষণা দেওয়া হলো, রেদন রানী। রেদওয়ান রানী, তারপর তুফান।
তা একদিন হঠাৎ, তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে শাকিব খানের সঙ্গে আমার খুব অদ্ভুত একটা সুন্দর সম্পর্ক। আচ্ছা, মানে এটাকে অনেকেই অনেকভাবে ব্যবহার করারও চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি ও আমাকে আলাদা এক ধরনের মানে রেসপেক্ট করে, যেটা আমি ওর আশপাশ থেকেও শুনেছি এবং সামনাসামনি যখন দেখা হয়েছে। এবং মানুষ হিসেবে এত চমৎকার। অবশ্যই বাংলাদেশের এত বছর ধরে সিনেমা রাজত্ব করছে, যদি ধরি আমরা তো অকেশনালি সিনেমা করি, তো রেগুলার রেগুলার করে সিনেমা ইন্ডাস্ট্রিতে ওর যে অবদান, যদি লাস্ট 15 বছর বা যতদিন ও কাজ করছে এবং নিজেকে ভাঙতে ভাঙতে নিজেকে গ্রহণযোগ্যতা অথবা জনপ্রিয়তার এমন একটা জায়গায় আহ, সে নিয়ে এসছে, তা সেই জায়গা থেকে রায়হান রাফি একদিন ফোন করলো আমাকে। সেখানে রেদওয়ান রনিও ছিল, শারিয়া শাকিল ছিল। বললো যে আপনার সিনেমাটা তো আমরা এর পরেই করবো দম, তার আগে আমাদের এই সিনেমাতে তুফানে আপনি একটু একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করে দেন। রাফির দাবি, মানে একটা চরিত্র, সেই চরিত্রে হয়তো কাউকে অন্যভাবে অন্য কাউকে হয়তো নেওয়ার প্ল্যান চলছিল বা কি করছিল, কিন্তু দেখা গেল যে 3টা প্রোডাকশন হাউস মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, না এই গেস্ট অ্যাপিয়ারেন্সটা চঞ্চল ভাইকে দিয়ে আমরা দেওয়াতে চাই বা ইয়ে করা, আচ্ছা, এসি আকরাম আর কি। এখন আমি আর কি বলবো, কিছু বলার নেই। এবং পরে যখন শুটিং করতে গেলাম, সাকিবের সঙ্গে আমার যতবার দেখা হয়েছে যে কোনো জায়গায়, একবার সত্যি কথা বলি, এটা অনেকে সবসময় কি যে সত্যকে নিয়েও তো অনেক সমালোচনা, অনেক ট্রল হয়। আমার মনে পড়ে না এখন পর্যন্ত যে সাকিব বসে আছে, আমি গিয়ে দাঁড়ানোর পর সে উঠে দাঁড়ায়নি। এবং শুটিং সেটে আমার খুব লজ্জা লাগছিল। কলকাতা যখন আমরা শুটিং করি, ওর যে ভ্যানিটি ভ্যান, মানে যেটা আমাদের ইয়ে বলে, সেখানে পাশাপাশি রুম, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে জড়িয়ে ধরে, ভাই বসেন, নিজের চেয়ার ছেড়ে দিয়ে, ব্রাদার, ও আমাকে ব্রাদার বলে, আমি ব্রাদার বলি। ওর যখন খাবারটা আসছে, আমার খাবার আসছে কিনা, হ্যাঁ, সেটা যখনই হোক, ফ্রুটস হোক বা যে নাস্তা হোক বা যেটাই হোক না কেন, ওর খাবারটা নিয়ে আমাকে দিবে। আমার যতদূর মনে পড়ে, হাওয়া সিনেমার শুটিংয়ে যখন আমি সেন্ট মার্টিনে যাই, তার আগে এক রাত আমি কক্সবাজারে ছিলাম, পরের দিন সকালে ট্রলারে যাব। আমি ঢুকলাম, আমি শুনলাম যে আমাকে রিসেপশন থেকে বললো যে এরকম সাকিব ভাই আছে এখানে। তা আমি বললাম যে তাহলে ওকে বলবেন যে আমি আসছি। এই কথা বলার সাথে সাথে সে আমার রুম নাম্বারে ফোন দিয়ে বলেছে, ব্রাদার আমি এখনই চলে যাব, আমার ফ্লাইট, আপনি প্লিজ একটু আমার রুমে আসেন, একসঙ্গে লাঞ্চ করি। আমরা যে কজন ছিলাম গেলাম। ওর যে প্লেটটা, সেই প্লেটটা আমাকে ধরে দিয়ে ও ছোট্ট প্লেটে খাবার নিয়েছে, কোনোভাবেই সে ছাড়লো না। এই সম্পর্ক হচ্ছে শাকিব খানের সঙ্গে আমার। এটা আসলে তো মানে বাইরে থেকে আসলে বোঝা বাইরে থেকে সম্ভব বোঝে না, অনেকে ভাববে যে নানান ভাবে এটা সম্পর্কের ব্যাখ্যা না, করে, competitor, প্রতিদ্বন্দ্বিতার একটা হ্যাঁ, জায়গা তৈরি করে। প্রতিদ্বন্দ্বিতা, একা ব্যাপারটা তা না। দেখতেই পারে না। এবং আয়নাবাজিতে কিন্তু শাকিব খান নিজে আয়নাবাজির মানে পোস্টার দিয়ে তার পেজ থেকে, তখনও সোশ্যাল মিডিয়া এতটা আসেনি, শুভকামনা জানিয়েছিলেন। True. যাই হোক, তার সঙ্গে আমি একটা কাজ করব বা যেখানে স্ক্রিন শেয়ার হবে, সাকিব তো প্রচন্ড খুশি। আমি সেটে যাবো, ভাই আপনি ব্রাদার আপনি আসছেন, একসাথে অভিনয় করবো। প্রথম দিন আমারও মোটামুটি হাত পা কাঁপছে। আমি দেখলাম ও কিছুটা, এবং প্রথম ইয়েটাই ছিল, শটটাই ছিল হচ্ছে আমি ওকে গুলি করে মেরে ফেলি, এই শটটা। এবং এত ডেডিকেশন ওর, মানে আমরা যেটা লাস্টে দেখলাম, লাস্টে যেটা আপনার গাড়ি সেটা first এই করলেন, প্রথমে right? আমি শুট করলাম, হ্যাঁ। গাড়ির চাকায় লেগে গাড়িটা 3-4টা মানে ইয়ে দিয়ে গাড়ির নিচ থেকে ও আস্তে আস্তে বেরো আসছে, এবং সেই শটটা 4 থেকে 5 বার দিল। প্রত্যেকবার ওর বডিতে সেই ইয়েগুলো সেট করা হচ্ছে। এবং যে মানে যে পিস্তল ইউজ করা হয় আর কি গুলি করার জন্য, সেটা কিন্তু আসলে কিছু গুলি থাকে এবং নির্দিষ্ট একটা রেঞ্জ পর্যন্ত ওই গুলিটা যাবে, তার বাইরে হচ্ছে শুট করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। একটা লিমিট আমাকে দিয়ে দেওয়া হলো যে আপনি কিন্তু এর চাইতে বেশি কাছে এসে কিন্তু শুট করবেন না, তাহলে কিন্তু, এবং বুলেট আছে সেতে। আমার তো এই কথা শোনার পর তো আরো নার্ভাস যে শেষ পর্যন্ত আমার গুলিতে শাকিব খান যদি ইনজুর্ড হয় বা তাহলে তো শেষ একদম। আমি ব্রাদারকে বলছি, ব্রাদার আমি কিন্তু এই জায়গায় দাঁড়াবো, এর থেকে কিন্তু 1 ইঞ্চি সামনে আসবো না, আপনি কিন্তু কেয়ারফুল, একটু আগাবেন না, কারণ এটা ওই পিস্তল কিন্তু মানে অরিজিনাল পিস্তল না, কিন্তু শুটিং এর জন্য ওখানে যে পিস্তলটা। এবং কোনোবারই তার কোনো ক্ষতি হয়নি। যাই হোক, তারপরেও টেকনিক্যাল কারণে 2-3 বার সে ওই একইভাবে, সে নিজে মনিটর দেখার পরেও আবার শট দিচ্ছে যে না আর একটা শট দেবো। ওই গাড়ির নিচ থেকে সে বের হয়ে আসছে, তার হাত পাটা সব ছিলে যাচ্ছে, একদম ইয়ে করা। তা খুব চমৎকার একটা অভিজ্ঞতা। এবং সত্যি সত্যি রাফি খুব মজা করে আমাকে দিয়ে কাজটি করিয়ে নিল। এবং সিনেমা হলে যখন তুফান রিলিজ হলো, আমি দেখলাম
যে আমার এন্ট্রি পর্যন্ত এক ধরনের দর্শক মেতে থাকে শাকিব খানকে নিয়ে, এবং এটা আমি আমার জন্য বলছি না, আমি ঢোকার পর আমি এমন যে কটা শো দেখেছি, মানে চিৎকার এবং হাততালি। তো এটা আমার মনে হয়েছে যে করেছি ছোট্ট একটি চরিত্র অভিনয়, আসলে ছোট বড় এটা আসলে কোনো তো এটা আমার মনে হয় এটা এই ব্যাখ্যাও আছে যে শাকিব খানকেও যারা পছন্দ করে তারাও চায় যে শাকিব খানের সমকক্ষ কেউ আসলে তার সাথে স্ক্রিন শেয়ার করুক, এই ধরনের একটা ব্যাপার মনে হয় চলে আমি আসে। তো প্রথমে বলছিলাম যে কোয়ার্টিস্ট ভালো না হলে পরে আসলে ভালো হবে না। আমাদের ম্যাক্সিমাম এই যে আমরা যদি বলেই থাকি যে আমাদের সিনেমা বা নাটক কেন দিন দিন পেছন দিকে যাচ্ছে, একটা পরে ছিল আগে, আপনি একটা হুমায়ুন আহমেদের একটা নাটকে আপনি কাস্টিং লিস্ট একটু চিন্তা করেন তো। True. তাহলে এখন এসে 2025 সালে যখন আমরা একটা টেলিভিশন সিরিয়াল দেখি, আমি কাউকে আমি অসম্মান করছি না, কিন্তু নাটকে এই ব্যাপারটা চলে আসছে আসলে যে একটা লিড থাকবে, তার আশপাশে কিছু হ্যাঁ, ক্যারেক্টার বাবা থাকলে মা থাকবে না, দাদা থাকলে দাদি থাকবে না, হুম। নয় দাদির ছবি না হলে পরে দাদার ছবি, অথবা মায়ের ছবি অথবা বাবার ছবি, মানে অত কাস্টিং নেওয়া যাবে না। ফ্যামিলি ড্রামা তো নাই বললেই চলে, একটু অন্য জায়গায় চলে গেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দর্শক তো আসলে যখন স্ক্রিনে দেখেন কোনো গল্প, সিনেমা, নাটক বা যাই দেখুক না কেন, তাদের তো আসলে প্রত্যেকটা সেকেন্ডই তারা আসলে উপভোগ করতে চান, তাদের ভালো লাগাটা যেন আমরা লাগাতে পারি সেটা। সেই ভালো লাগানোর জন্য তো আসলে ভালো অভিনেতা অভিনেত্রী দরকার আছে, পিলার দরকার আছে। তো সেই জায়গায় আপনার এই জিনিসটা কেমন লাগে যে যে দেশে এবং দেশের বাইরে একই সাথে মানুষ যে আপনার সিনেমা পছন্দ করছে, এবং এই সাকসেসটা আসলে আপনি কেমন এনজয় করেন? আমি এনজয় করি মানে কি, এটা আমার যখন মনপুরা করার পর থেকে আমার তো ভেতরে কিছু স্বপ্ন তো জাগে। সেই স্বপ্ন কিন্তু এইটা না যে আমি 10টা-20টা এমন ছবি করব যে আমি মানে সুপারহিট হয়ে যাব, আমি লিজেন্ড হয়ে যাব, ওইটা না। আমার সবসময় মনে হয়েছে যে আমি বাংলা সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি, কাজ করছি, দর্শক আমাকে গ্রহণ করেছে, অতএব বাংলা সিনেমাটা যেন আন্তর্জাতিকভাবে যেন স্বীকৃতিটা পায়, আমাদের দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে, এবং সেই মানের সিনেমা করতে চাই এবং সেই সিনেমাতে আমি থাকতে চাই। আমার যতটুকু কন্ট্রিবিউশন আমি চেষ্টা করব সিনেমার জন্য দেওয়ার, এই চিন্তাটা আসলে ছিল, অন্য কিছু না। আমরা অনুষ্ঠানে একদম শেষে যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেই সিনেমাটির নাম হচ্ছে ঈদের সিনেমা উৎসব। উৎসব মানে এটিও একটা নোবেল থেকেই তো ইন্সপায়ার একটা হ্যাঁ, গল্প। হ্যাঁ। এইখানে আপনি মানে ভূতের ক্যারেক্টার করলেন, এটার প্রিপারেশনটা কি নিলেন? ওই যে আমার একটা মানে এখনো সেই জন্য অনেকে আমাকে বলেন, সেদিনও উৎসবের যেদিন অ্যানাউন্সমেন্ট হয় অনেক সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে আপনি অনেকদিন পর কাজ করছেন, এতদিনের গ্যাপ কেন? আসলে গ্যাপটা আমি শুধুই যে আমার প্রিপারেশনের জন্য নেই সেটা নয়, আমি ভালো গল্প, ভিন্ন ধরনের চরিত্রের জন্য আমি অপেক্ষা করি, এবং অপেক্ষার কোনো আসলে বিকল্প নেই। আমি প্রতিদিন করলে কাজগুলো তো আসলে একই রকম হয়ে যাবে। তা উৎসবের কাজ করার শুরুটা যদি বলি, তানিম নূরের সঙ্গে আমার দীর্ঘ সেই কোভিডের সময় থেকে এত আন্তরিক সম্পর্ক, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। শাওকির সঙ্গে কিন্তু আমার পরিচয় তানিমের মাধ্যমে, আচ্ছা। এবং কোভিডের মধ্যে আমরা তখন যে মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন আমরা বসতাম, নিরাপদ দূরত্বে আমরা বসতাম একদম ওই ইয়েমেনে, সেই সময়কার যে এটা নিয়ম ছিল, নিয়ম মেনে যে কত ফিট দূরে থাকতে হবে, এরকম ভাবে একটা ঘরের শঙ্খ দাশগুপ্তের অফিসে এক কর্নারে তানিম বসে, এক কর্নারে আমি, আর এক কর্নারে হয়তো আদনাল রাজীব, আর এক কর্নারে শঙ্খ, তো এরকম বসে কথা বলতে বলতে ভালো লাগতো না। কোভিডের সময় ঘর থেকে বেরোতে পারতাম না, দম বন্ধ হয়ে আসতো, তো মাঝে মধ্যে আমি চলে আসতাম ওদের এখানে, আড্ডা গল্প টল্প দিয়ে চলে যেতাম। তো তখন তানিম নূর আমাকে বলেছিল যে আমার অ্যাসিস্ট্যান্ট শাওকি ওর নাম, ও আপনাকে নিয়ে একটু কাজ করতে চায়, তাকদিরের গল্প শোনালো। এই শাওকির সঙ্গে পরিচয় হলো তানিমের মাধ্যমে। তারপর থেকে একটা মানে কি বলবো, অন্যরকমের একটা সম্পর্ক, বন্ধুত্ব। ও আমাকে না আরেকটা ছবি করবে, আমি বা আরো কিছু বিগ কাস্টিং আছে যেটা হয়তো সামনে হয়তো হবে, সমস্ত পরিস্থিতি যদি সব ঠিকঠাক হয়ে যায়। সেই ছবিটার কাজ আপাতত লোহানি নামে একটা ছবি করার প্রসঙ্গে কথা ছিল, তা সেই ছবিটা হলো না, ওটা বিগ বাজেটের ছবি, বা এই মানে কোভিড পরবর্তী অথবা রাজনৈতিক পট পরিবর্তন সবকিছু মিলিয়েই এক ধরনের ইয়ে চলছে। তো তাই এর মাঝেও উৎসব করবে, তা বলে উৎসবে আপনাকে করতে হবে। তো উৎসবের গল্পটা আমি শুরু থেকেই জানি, এবং বলেছে যে আমি 3টি স্পেশাল চরিত্রে আমি রাখবো 3জনকে, আমি ট্রাই করছি, আপনি, জয়াপা, রফি করিম আমার এই ছবিতে কাজ করবেন। মেইন ক্যারেক্টার জাহিদ ভাই, জাহিদ হাসান, মিমি আপা, ওদের ছোটবেলার চরিত্রে আছে সৌম্যজ্যোতি এবং সাদিয়া আয়মান।
তারিক ভাই আছেন, তারপর দিনার ভাই, পাভেল ভাই আছেন, আর আমরা তিনটা ভূতের চরিত্র। এবং আমার স্ক্রিপ্টটা খুব মজা লাগলো, এবং প্রথম সিকোয়েন্সটাই সে যেদিন কমপ্লিট করার পর আমাকে ফোন করে, চন্দ্র ভাই একটু আসেন অফিসে, আমি স্ক্রিপ্ট আপনাদের একটা সিকোয়েন্স লিখছি, আপনার সিকোয়েন্স শুরুটা কিভাবে। তো খুব ভালো লাগলো, মজা লাগলো। আমার মনে হলো যে হ্যাঁ, দর্শক মজা পাবে দেখে। একদম পারিবারিক বিনোদন, নির্মল আনন্দের জন্যে এই উৎসব সিনেমাটা আমি মনে করি যে দর্শকদের সিনেমা হলে এসে সপরিবারে দেখা দরকার, এবং দেখলে পরে ভালো লাগবে। আর একটা নির্দিষ্ট সময়ের ফিল পাওয়া যাবে। নাইনটিজে আমাদের সেই সময়কার সমাজ ব্যবস্থা কিরকম ছিল, মানুষগুলো কিরকম ছিল। তখনও তো এই ডিজিটাল যুগ তখনও আসেনি, সোশ্যাল মিডিয়াও আসেনি। তো তখনকার জীবনযাপন, প্রেম, ভালোবাসা বা ব্যক্তি যে চিন্তা, সেটা কোন জায়গায় ছিল, একটা সরলীকরণ এই গল্পের ভেতর দিয়ে, উৎসবের গল্পের ভেতর আছে। দর্শক পাবেন এবং ভালো লাগবে দর্শকের, এবং সব ধরনের দর্শক, সব বয়সের দর্শক এই ছবিটা দেখে আনন্দ পাবেন। আমরা তো চাই যে আপনার সিনেমা দেখতে এবারও মানে মানুষ উৎসব করে সিনেমা দেখুক, দেশে এবং দেশের বাইরে। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। স্টার ডায়েরি যেহেতু অনুষ্ঠান, আমি লাস্ট প্রশ্নটা এটাই করি আর কি, যে আপনার যদি আজ, আমরা তো আগে একটা সময় ডায়েরি লিখতাম, চিঠি লিখতাম, এখন যদি আমি সেই যে ঢাকা শহরে যে চঞ্চল চৌধুরী আসলো আর কি, তাকে যদি আমি একটা চিঠি লিখতে বলি, আপনি আসলে কি লিখবেন? 2 লাইনে বা 3 লাইনে? এখন যদি লিখতে বলি, এই চঞ্চল চৌধুরী সেই চঞ্চল চৌধুরীকে কি লিখবে? 90 সালের যে চঞ্চল চৌধুরী, সে যখন ঢাকায় আসে, তাকে যদি আমি এখন চিঠি লিখি, এই কথা লিখব যে তুমি আগের চাইতে অনেক ভালো আছো এখন, কিন্তু তোমার ভেতরটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যতটা পারো তুমি তোমার সেই আগের চঞ্চলকে ভেতরে ধারণ করো। চঞ্চল চৌধুরী, আমরা আজকের মতো ডায়েরিটা ক্লোজ করলাম। তবে আমি চাইবো যে আবার যখন আমরা ডায়েরিটা খুলবো, তখন আরো অনেক কাজ এবং সুন্দর সুন্দর কাজ জমা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।